ভ্যারিয়েবল এর বাংলা হলো চলক। তো আর সি ভ্যারিয়েবল হচ্ছে প্রোগ্রামে যদি কোনো একটি নাম দিয়ে তার অধীনে কিছু ডাটা রাখা হয় তাহলে তাকেই ভ্যারিয়েবল বলে। যেমন সি ভ্যারিয়েবল ইজ এ নেমড লোকেশন ইন এ মেমোরি ওয়ার আ প্রোগ্রাম ক্যান ম্যানিপুলেট দ্য ডাটা। মানে কোনো প্রোগ্রামের এমন এক মেমোরির এমন একটি লোকেশন যেখানে মানে ডাটাগুলোকে ম্যানিপুলেট করা হয়। দিস লোকেশন ইজ ইউজ টু হোল্ড দ্য ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল, মানে এই জায়গা এই লোকেশনটাতে মানে ভ্যারিয়েবলের ভ্যালুগুলোকে হচ্ছে রাখা হয়। দ্য ভ্যালু অফ দ্য সি ভ্যারিয়েবল মে গেট চেঞ্জ ইন দ্য প্রোগ্রাম, অর্থাৎ ভ্যারিয়েবল যেহেতু চলক এই আহ, আহ, মানে ভ্যারিয়েবল গুলা বিভিন্নভাবে প্রোগ্রামে চেঞ্জ হতে পারে। যেমন আহ, যেমন যদি ইন্টিজার বা ফ্লোট বা ক্যারেক্টার টাইপ বলা হয় তখন সেই ভিত্তিতে ডাটাগুলোকে পরিবর্তন হবে। C variable might be belonging to any of the data type like integer, float, character, double, etc. C variable, the rules for writing C variable. C variable লেখার কিছু rules আছে, যেমন ভ্যারিয়েবল নেম মাস্ট বিগিন উইথ লেটার অর আন্ডারস্কোর, অর্থাৎ ভ্যারিয়েবলের নামগুলো অবশ্যই প্রথমে কোনো বর্ণ বা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে হবে। ভ্যারিয়েবলস আর কেস সেনসিটিভ। যেমন যদি একটা প্রোগ্রাম কল্পনা করা যায় যে ইন্টিজার, মানে এখানে স্মল লেটার এম দিয়ে একটা নিলাম, কিন্তু প্রিন্ট এফ করার সময় যদি এই এমটাকে মানে ক্যাপিটাল লেটার করা হয় তাহলে এই প্রোগ্রামটি মানে রান হবে না আর কি, প্রোগ্রামটিতে সমস্যা হবে। তাই এই জিনিসগুলোকে সবসময় একই রকম রাখতে হবে ভ্যারিয়েবল নেমগুলা। ইট শুড নট বি এ কিওয়ার্ড, ভ্যারিয়েবল গুলা কিওয়ার্ড হবে না। নো স্পেশাল সিম্বলস আর অ্যালাউড আদার দেন আন্ডারস্কোর, আন্ডারস্কোর ব্যতীত অন্যান্য কোনো রকমের সিম্বল, যেমন অন্যান্য যে কোনো সিম্বল প্রথমে শুরু করা যাবে না, যেমন কারেন্সি বা কারেন্সি সিম্বল যে কোনো 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 সিম্বল দিয়ে শুরু করা যাবে না। সাম হাইট ভ্যালু আর সাম এক্সাম্পল ফর ভ্যারিয়েবল নেম, এই এই যে সাম হাইট বা এই যে প্রথমে আন্ডারস্কোর দিয়ে ভ্যালু, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল নেমের কিছু উদাহরণ। এবার ভ্যারিয়েবল ডিক্লারেশন আর ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন। ভ্যারিয়েবল ডিক্লারেশন হলো মানে কোনো একটি সি প্রোগ্রামে প্রথমেই বলে নিতে হবে যে ভ্যারিয়েবলটা কি টাইপ, কি ধরনের ভ্যারিয়েবল নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশনে বলা হবে। যেমন ভ্যারিয়েবল শুড বি ডিক্লেয়ার্ড ইন দ্য সি প্রোগ্রাম বিফোর টু ইউজ, অর্থাৎ সি প্রোগ্রামে ব্যবহার সি প্রোগ্রাম শুরুর আগে বলে নিতে হবে যে ভ্যারিয়েবল গুলা কি ডিক্লেয়ার করে নিতে হবে, ভ্যারিয়েবল গুলা কি টাইপ। আর আর ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন হলো ভ্যারিয়েবল মানে ওখানে যে আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশনে যে ইগুলা বলে নিলাম সেই ভিত্তিতে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশনে মান বসাতে হবে। যেমন যদি ভ্যারিয়েবল ডিক্লারেশনে প্রথমে বলে নেওয়া হয় ইন্টিজার বা ফ্লোট বা ডাবল, ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশনে সেই মানগুলো বসাতে হবে। যেমন যদি ইন্টিজার এন, ফ্লোট ফ্লোট ইন্টিজার এন ওয়ান, ফ্লোট এন টু এরকম বসানো হয়, তাহলে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন হবে ইন্টিজার এন ওয়ান এর মান 10, বা ইন্টিজার এন টু এর মান ফ্লোট হিসাবে 10.2 এরকম নিতে হবে। ভ্যারিয়েবল ডিক্লারেশনের সিনট্যাক্স আছে। সিনট্যাক্সটা হলো প্রথমে ডাটা টাইপ লিখতে হবে, তারপরে ভ্যারিয়েবল নেম। ডাটা টাইপ মানে কোন ধরনের ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ কোন ধরনের ডাটা টাইপ নিতে হবে, ইন্টিজার, ফ্লোট, মেইন, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, তারপরে ডাবল, স্ট্রিং, কোন ধরনের ডাটা টাইপ নিতে হবে সেই বলে তারপরে হচ্ছে ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করে নিতে হবে। যেমন ইন্টিজার এক্স ওয়াই জেড, এখানে ইন্ট হলো ডাটা টাইপ আর এক্স ওয়াই জেড ভ্যারিয়েবল নেম। আর ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন সিনট্যাক্স আছে, প্রথমে ডাটা টাইপ দিতে হবে, তারপরে সেই হিসাবে ডাটা টাইপের সাথে ভ্যারিয়েবল নেম দিতে হবে, এবং তার সাথে এই যে যে ডাটা টাইপ নেওয়া হয়েছে সেই অনুযায়ী ওই ভ্যারিয়েবল গুলার মান বসাতে হবে। আর আহ, এই ভ্যারিয়েবলস মানে ভ্যারিয়েবলস আর থ্রি টাইপস, ভ্যারিয়েবল গুলো তিন ধরনের হয় মূলত: লোকাল ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবল আর এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল গুলা হলো দ্য স্কোপ অফ লোকাল ভ্যারিয়েবল উইল বি ভিজিবল উইদিন দ্য ফাংশন অনলি, মানে আমরা যে কোনো একটা প্রোগ্রাম যদি নেই তাহলে সেই প্রোগ্রামের মেইন ফাংশনের মধ্যে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু হলো লোকাল ভ্যারিয়েবল। These variables are declared within the function and can't be accessed outside the function, মানে এই এই ভ্যারিয়েবল গুলো অবশ্যই এই মেইন ফাংশনের মধ্যে থাকবে এবং বাহিরে এই ভ্যারিয়েবল গুলো অ্যাক্সেস করবে না।
In the below example, m and n variables are having scope within the main function only. These are not visible to the test function. মানে এই ইন্টিজার গুলো শুধুমাত্র এই মেইন ফাংশনের মধ্যেই বিলং করবে, এগুলা বাহিরে কোথাও যাবে না। Output m is equal to 22 and n is equal to 44. Global variable, the scope of global variable will be throughout the program. অর্থাৎ যদি যে কোনো একটা প্রোগ্রাম লেখা হয় তাহলে মেইন ফাংশনের বাহিরে যে ভ্যারিয়েবল গুলা ডিক্লেয়ার করা হবে, ভ্যারিয়েবল গুলাকে রাখা হবে, সেগুলোই হলো গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে। This variable can be accessed from anywhere in the program. মানে এই ভ্যারিয়েবলটি এই মেইন ফাংশন ব্যতীত যে কোনো জায়গাতে অবস্থান করতে পারে। This variable is defined outside the main function so that this variable is visible to main function and all other sub function. তারপরে যেহেতু এই মেইন ফাংশনের বাহিরে হচ্ছে এই ডাটাগুলোকে রাখা হবে, আহ, আহ, মানে মূলত গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে মেইন ফাংশনের বাহিরে এই বাহিরে ডাটাগুলো রাখা হবে। তো আউটপুট হচ্ছে অল ভেরিয়েবলস আর অ্যাক্সেস ফ্রম মেইন ফাংশন। জি স্যার, এই তো হয়ে গেল। জি স্যার। এক্সাম্পল দাওনি কেন? সে এক্সাম্পল দাওনি কেন? স্যার মানে ইসে ভেরিয়েবলের যে এটা ভ্যালিড ইনভ্যালিড এরকম কই? ও আচ্ছা স্যার, এটা এক্সাম্পল লিখে বা এরকম লেখো যে কোনটা ভ্যালিড ভেরিয়েবল কোনটা ইনভ্যালিড ভেরিয়েবল। লেখো একটা লিখে বলো যে স্যার এটা ভ্যালিড এটা ইনভ্যালিড। জি স্যার লিখছি। in স্যার এটা ইনভ্যালিড কারণ মানে শুধুমাত্র এই যে এখানে আন্ডারস্কোর ব্যতীত অন্যান্য কোনো ধরনের সিম্বল ইউজ হবে না। লাস্টে এক্সাম্পল বাকিগুলো কি ওরা কি শুনতেছে না, কোনো প্রশ্ন করে না কেন? ওরা কি সব বুঝে ফেলছে নাকি? কারো কোনো কোশ্চেন নাই? কারো কোনো কোশ্চেন নাই কেন? সব দেখি চুপচাপ, বুঝলাম না। তারপরে স্যার শুধুমাত্র যদি ক্যারেক্টার মানে এরকম রাখা হয় তাহলে এটা মানে আনভ্যালিড, কারণ এখানে কোনো রকমের জাস্ট মানে ডাটা টাইপ লেখা হয়েছে কিন্তু ভ্যারিয়েবলের নাম লেখা মানে ক্যারেক্টার একটা লেখা হয়েছে কিন্তু ভ্যারিয়েবলের কোনো নাম লেখা হয়নি। আবার যদি যেকোনো একটা ক্যারেক্টারের নাম লিখলা কিন্তু উপরে হচ্ছে ডিক্লেয়ার করা হলো না, সেটাও হলো ইনভ্যালিড দেখাবে। হ্যাঁ ইমন একটু এই পেজটা একটু উপর দিকে ওঠাতো, আমার মনে হয় একটা কোশ্চেন আছে। কোথায় উঠা, কত দূর? শুরু থেকে একদম শুরুতেই শুরু কর। আস্তে আস্তে নামাও। আচ্ছা আচ্ছা, এই যে গ্লোবাল ভেরিয়েবল, এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এগুলো পরের লেকচারে না, এগুলো আসছে না আজকেই তো স্যার হচ্ছে লোকাল ভ্যারিয়েবল আর গ্লোবাল ভ্যারিয়েবল পর্যন্ত পড়াইছিল।
ও আচ্ছা আচ্ছা, তারপর এনভায়রনমেন্ট ভেরিয়েবল শুরু হবে। এনভায়রনমেন্ট ভেরিয়েবল হ্যাঁ স্যার পড়াইনি তো এনভায়রনমেন্টটা। ও আচ্ছা, গ্লোবাল ভেরিয়েবলটা আমার আবার একটু বললে ভালো হতো। গ্লোবাল ভ্যারিয়েবল হইলো আমরা মেইন ফাংশন ব্যতীত বাহিরে যে ভ্যারিয়েবল গুলা ডিক্লেয়ার করবো সেগুলাই হলো গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে পড়বে। আর লোকালটা হচ্ছে ওইটা আমরা গ্লোবাল ভ্যারিয়েবলে ভেতরে এই মেইন ফাংশনের মধ্যে কোনো রকমের ভ্যারিয়েবলের ডিক্লারেশন নেই। আর লোকাল ভ্যারিয়েবল হলো এই যে মেইন ফাংশনের মধ্যে যে ভ্যারিয়েবল গুলোকে যদি ভ্যারিয়েবল গুলোকে ডিক্লেয়ার করা হয় সেই ভ্যারিয়েবল গুলাই হবে হলো লোকাল ভ্যারিয়েবল। আচ্ছা, আর গ্লোবাল ভেরিয়েবলের উদাহরণ কোনটা? এই যে এটা উদাহরণ, এই যে মেইন এক্সাম্পল ফাংশনের বাইরে ইনপুট টেস্ট ইন্ট মানে যে ইন্ট মেইনের বাহিরে যতগুলা টেস্ট ফাংশনের মধ্যে। ভেরিয়েবল ডিক্লেয়ার। আচ্ছা, হ্যাঁ এখানে একটু কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবলের যে মানগুলো নেওয়া হয়েছে, হ্যাঁ, এই মানগুলো কি মেইন ভেরিয়েবলের মধ্যে নেওয়া যেত না? মানে লোকাল ভেরিয়েবলের মধ্যে কি নেওয়া যেত না? মানে ওইটা কি যেত বাইরেই নিতে হবে? না, যাই তো অবশ্যই যাই তো, তখন সেটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবলের আওতায় পড়তো, কিন্তু যখন গ্লোবাল ভ্যারিয়েবল হিসাবে আমরা করব তখন মেইন ফাংশনের বাহিরে এই ডাটাগুলোকে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, মানে ওইটা যদি ভেতরে নেওয়া হয়, মানে গ্লোবাল ভেরিয়েবলের যে মানগুলো আছে সেটা যদি লোকাল ভেরিয়েবলের মধ্যে নেওয়া হয়, তাহলে কি প্রোগ্রামের কোনো চেঞ্জ হবে? না, প্রোগ্রামে কোনো চেঞ্জ হবে না, একই রকমের উত্তর আসবে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি হলো? আমি মানে বাইরে নিব কেন? মানে দুইটা দুই টাইপের ভেরিয়েবল, তাই মানে আর বুঝতে পারছি। মানে দুই রকম ভাবেই আর কি করা যায়। একটা তুমি মেইন ফাংশন, মানে দুই টাইপের ভেরিয়েবল মানে বুঝলাম না তোমার কথা। স্যার মানে একটা হচ্ছে মানে যদি মেইন ফাংশনের মধ্যে নিয়েও একভাবে করা যায়। গ্লোবাল আর ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল ব্যবহার করার সুবিধা কি? জি স্যার। এটা কি কেন আমরা ইউজ করব? গ্লোবাল ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল ইউজ করার সুবিধা কি? স্যার আমি বলো কেন ইউজ করবো এটা? স্যার আমি বলতে পারবো না স্যার, আপনার তাহলে কি তাহলে কি তাহলে কেউ বলতে পারবা গ্লোবাল ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল ব্যবহার করার সুবিধা কি? স্যার, গ্লোবাল ভেরিয়েবলের যে মানগুলো আছে স্যার, সেগুলো ইনপুট করে দিতে হবে, আর যেটা হচ্ছে লোকাল ভেরিয়েবলের যে মানগুলো আছে সেগুলো হচ্ছে আমরা প্রোগ্রাম রান করার পরেও আমরা ইনপুট করতে পারবো। লোকাল যেটা সম্ভবত স্যার এরকম হওয়ার কথা। আমি সঠিক বলতে পারছি না স্যার। ঠিক বলতে পারছিস না? মানে স্যার, যেটা আমরা লোকাল ভেরিয়েবলটা যেটা নেব, সেটা স্যার হচ্ছে আমরা প্রোগ্রাম রান করার পরে আমরা যে কোনো একটা ভ্যালু দিয়ে সেটা টেস্ট করতে পারবো। যেরকম ক্যালকুলেটরের ক্ষেত্রে স্যার 1 + 1 = 2, এই জিনিসটা আমরা হচ্ছে প্রোগ্রাম রান করার পরে করতে পারবো, কিন্তু স্যার যেটা হচ্ছে গ্লোবালে আছে সেটা আগে থেকে ইনপুট করে দিতে হবে। সম্ভবত স্যার এরকম হওয়ার কথা। তাই নাকি? এটুকুই? মানে স্যার আমি লোকাল কি জিনিস, গ্লোবাল কি জিনিস? What is the meaning of local and global? স্যার লোকাল মানে স্যার হচ্ছে নিজের এলাকা, আর গ্লোবাল মানে স্যার সম্পূর্ণ লোকাল। এটা বুঝো নাই যে তোমার কার বেশি দাম? এই গ্লোবালের দেবে। লোকালের স্যার, নেতাদের স্যার স্যার লোকালের। লোকাল স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে সেটাই লোকালের বেশি দাম। পাওয়ার কার বেশি? স্যার লোকালের। স্যার লোকাল আর পাবনাবাসীর লোকালে পাবনাবাসী না? শোনো, তাহলে লোকাল হইলো তুমি ধরো যে তুমি লোকালটা হইলো তুমি যার জন্য তুমি ব্যবহার করছো সে শুধু এটা ইউজ করতে পারবে, অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এখন একটা প্রোগ্রামে ধরো যে আমি আছি,
তোমাদের মাইশা আছে, সিরাজু মুনিরা আছে, ইসমাইল আছে। ওরা কি করতেছে যে একটা ভেরিয়েবল আছে, ওরা সবাই ইউজ করতে চায়, মানে একটা জিনিস সবাই ইউজ করতে চায়। এখন যদি ওই ভেরিয়েবলটা যদি শুধু মাইশার ওই জায়গাটায় অ্যাপ্লাই মানে লোকালি করি, সে শুধু মাইশা ইউজ করতে পারবে, আমি ইউজ করতে পারবো না, সিরাজুল মুনিরা ইউজ করতে পারবে না, ইসমাইল হোসেন পারবে না, ইমন পারবে না। এটা হলো লোকাল। আর গ্লোবাল হলে তুমি যখন একবার গ্লোবালি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিবা, সেটা যে কেউ ওই জায়গাটা থেকে ওই ভেরিয়েবলটা নিতে পারবে। জি স্যার, বুঝতে পারছি। কি বুঝো নাই? জি স্যার। একটা তুমি হচ্ছে এই স্যার, একটা হচ্ছে সালাই স্যার ওয়ান, বলতে পারো না, বলো। মানে মানে স্যার বিষয়টা অনেকটা ফেসবুকের মতো স্যার। ওই যে একটা স্যার কিছু পোস্ট দিলে যেগুলো স্যার শুধুমাত্র ফ্রেন্ডরাই দেখতে পারে, আর আরেকটা হচ্ছে পাবলিক করে দিলে সবাই দেখতে পারে, বিষয়টা অনেকটা এরকম। হ্যাঁ হ্যাঁ, যারা ফ্রেন্ডরা দেখতে পারে ওটা লোকালি শুধু ফ্রেন্ডদের জন্য। আর যখন তুমি পাবলিক করে দাও, গ্লোবালি সবাই দেখতে পাচ্ছে না। জি স্যার। এইটাই ওইরকম। আমরা যদি ভেরিয়েবল আমরা ইন্টিজার এম, আমরা যদি এই যে ধরো যে বাইরে ইউজ করি, তাহলে এটা গ্লোবালি ওইটা যে কেউ নিতে পারবে। কিন্তু আমরা যখন এই ভিতরে নিয়ে নিই, তখন শুধু ওই জায়গাটাতে সে কি করবে, কাজ করবে, অন্য কোনো জায়গায় সে তখন নিতে পারবে না। আর ওই জিনিসটা নিতে গেলে আবার অন্য জায়গায় তোমাকে ডিক্লেয়ার করতে হবে। মানে ঠিক আছে? স্যার হচ্ছে একটা স্যার জিনিস মানে শেষ করার পরে তারপরে হচ্ছে আবার আমরা ওটা করতে পারবো না, মানে প্রোগ্রামটা শেষ করার পরে আবার নতুন করে যদি আরেকটু লিখতে চাই, তাহলে তখন আমাদের নতুন করে ডিক্লেয়ার করতে আবার হবে। প্রোগ্রাম করতে হবে। না না, তখন আবার ওই ইন্ট দিয়ে ডিক্লেয়ার করে দিতে হবে, এটা স্যার। এর কি মানে প্রেজেন্টেশন দেওয়া শেষ? জি স্যার। তাহলে তুমি আমাকে হোস্ট করে দাও। আচ্ছা স্যার, দিচ্ছি আমি। স্যার আপনাকে হোস্ট করে দিচ্ছি। দেখা যায়, দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার, ভেরিয়েবলেই। প্রশ্ন আমাকে করতে কেন? তা আগে তুমি প্রশ্ন করলাম না ওকে। হুম, মানে এখন দেখো আমরা আজকে যে আলোচনা করব সেটা হলো কি, অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট কনস্ট্রাকশন। এবং ফ্লোচার্ট। তাহলে এখন এই অ্যালগরিদমে তোমরা পড়বা কি? প্রথমে পড়বা ডেফিনেশন। কি করবা? ডেফিনেশন। তারপরে পড়বা হইলো প্রপার্টিজ। কি করবা? প্রপার্টিজ। তারপরে পড়বা হইলো রুলস এন্ড এক্সাম্পল। তাহলে শুধু অ্যালগরিদমও সেম। অ্যালগরিদম ফ্লোচার্টে তাহলে কয়টা জিনিস তোমাদের পড়তে হবে? ডেফিনেশন, প্রপার্টিজ, রুলস, এক্সাম্পল। এক্সাম্পল মনে থাকবে? জি স্যার। জি স্যার। স্যার এই পিডিএফটা একটু জুম করা যায় না স্যার? হচ্ছে একটু সমস্যা হয়। আমি যতটুকু দেখাচ্ছি ততটুকুই, জুম করতে পারবো না। ঠিক আছে স্যার। তুই নিজে জুম কর, কানাই জুম কর। না আমি পারি না। তোর পারার দরকার। কেন তো হবে, অনেক বড় করা যায় তো। এই দেখো, তাহলে কি বললাম, এই চ্যাপ্টারে কি কি পড়বা? অ্যালগরিদম কি জিনিস, ফ্লোচার্ট কি জিনিস, তারপরে এর যে রুলস মানে প্রপার্টিজ গুলো আছে, প্রপার্টিজ বা ক্যারেক্টার বা বিহেভিয়ার, তারপরে তার রুলস। ঠিক আছে? তারপরে কি করব, ওর যে এক্সাম্পল বা প্রোগ্রামিং এক্সাম্পল করতে হবে, কিন্তু ফ্লোচার্টের কিছু আবার সিম্বল মনে রাখতে হবে। সিম্বল। ফ্লোচার্টের কি? সিম্বল মনে রাখতে হবে।
তাহলে কি কি বললাম মনে আছে? জি স্যার, ডেফিনিশন, প্রপার্টিজ, হচ্ছে রুলস, এক্সাম্পল, প্রপার্টিজ, রুলস রুলস, আর এক্সাম্পল। অ্যালগরিদম। আর ফ্লোচার্টের কি মনে রাখতে হবে? সিম্বল, আর অ্যালগরিদমের কি মনে রাখতে হবে? স্টেপ। স্টেপ, স্টেপ, ফার্স্ট স্টেপে কি আছে, সেকেন্ড স্টেপে কি আছে, থার্ড স্টেপে কি আছে, ঠিক আছে? অ্যালগরিদমে কি মনে রাখবা? স্টেপ, আর ফ্লোচার্টে কি মনে রাখবা? সিম্বল। এগুলো বুঝা আছে? জি স্যার। অ্যালগরিদমের ডেফিনেশনটা কি বলছে? অ্যালগরিদমটা হচ্ছে একটা হলো প্রসেস বা স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন। কিসের ক্ষেত্রে? সলভিং একটা প্রবলেম, প্রবলেমের কে সলভ করার জন্য স্টেপ বাই যে স্টেপ যে ইনস্ট্রাকশন আছে বা প্রসেস আছে সেটাকে আমরা বলবো কি? কি বলবা? অ্যালগরিদম স্যার, অ্যালগরিদম। যেমন হ্যাঁ, যেমন তোমরা কি করো, এখানে एग्जांपल দিছি, রাইট অ্যান অ্যালগরিদম ফর অ্যাডিং কত নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। তাহলে প্রথমে প্রথমে কি করতে হবে? প্রোগ্রামটাকে স্টার্ট করতে হবে। জি স্যার। স্যার, তারপরে কি করতে হবে? ইনপুট দিতে হবে। ইনিশিয়ালাইজেশন, তাহলে কি দিতে হবে? ইনপুট, ইনপুট দিতে হবে। তারপরে রেজাল্ট আসে না? রেজাল্ট, জি স্যার, রেজাল্ট, রেজাল্টটা কি তখন রেজাল্টটা কি আউটপুট আসে না? জি স্যার। জি স্যার। তারপরে প্রোগ্রামটা কি করতে হবে? স্টপ করে দিতে হবে। তাহলে এই যে তোমার তাহলে অ্যালগরিদমের যে মানে প্রসেস গুলো, তাহলে প্রথম স্টেপে কি হবে? স্টার্ট। তারপরে ইনপুট হবে, ইনপুট হবে। এখন এখানে নাম্বার কয়টা আছে? 3টা। 3 নাম্বার। যে তিনটা নাম্বারকে ইনপুট করতে হবে, মানে রিড করাইতে হবে প্রোগ্রামকে, ঠিক আছে? জি স্যার। তারপরে কি বলছে? অ্যাড যোগ করতে হবে স্যার। যোগ করতে হবে। যোগ করলে কি পাবা? একটা রেজাল্ট পাবো, সেটা প্রিন্ট করতে রেজাল্ট, হবে। হ্যাঁ, সেই রেজাল্টটাকে কি করতে হবে? প্রিন্ট করতে হবে। এই যে না, ওই রেজাল্টটা কি আউটপুট না? জি স্যার। সেই আউটপুটটাকে কি করতে হবে? প্রিন্ট করে দিতে হবে। প্রিন্ট করে দেওয়ার পরে প্রোগ্রাম কি শেষ, স্টপ। এই যে স্টেপ বাই স্টেপ যে প্রসেসটা, সেটাকে আমরা বলবো কি? অ্যালগরিদম। তাহলে কি অ্যালগরিদম সমস্যা আছে? না স্যার। বুঝা গেছে? জি স্যার। তোমরা তো ইন্টারমিডিয়েটে পড়ে আইছো, তাহলে তোমাদের আর কি পড়াবো? তোমরা তো গতকালকে বললো যে খুব ভালো পারো, তাহলে আমি আর কি পড়াবো? তাই না? না স্যার, ইন্টারমিডিয়েটে যা পড়ছি স্যার কিছুই মনে নাই স্যার। আর ইন্টারমিডিয়েটে আমি সি প্রোগ্রামিং বাদই দিয়ে দিছিলাম। ওখান থেকে সৃজনশীল লিখতে হবে। জি স্যার। আবার লিংক দিও, আবার লিংক দিও। আচ্ছা বুঝা স্যার। গেছে? জি স্যার। তাহলে তাহলে এই যে আমি যে एग्जांपलটা দিলাম, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এখন যদি তোমার এরকম থাকে যে y ইকুয়াল টু, যদি এরকম যদি ফাংশন থাকে x স্কয়ার, তাহলে এটা এটা অ্যালগরিদম কিভাবে লিখবা? তাহলে প্রথমে কি দিবা? স্টার্ট করব। তারপরে কি করতে হবে? রিড নাম্বার রিড করবা কাকে? এক্স কে, তারপরে রেজাল্ট পাবা কার? ওয়াই এর। এক্স, এক্স স্টার দিবা। গুণ চিহ্নকে আমরা কি দিই? স্টার। স্টার মাল্টিপ্লিকেশন। তাই না? তারপরে কি করতে হয়? প্রিন্ট করবা কাকে? রেজাল্ট ওয়াই কে। তারপরে কি করবা? স্টপ। আমি স্টপ করব। চুপ করবে না? জি স্যার। কি কিছু কঠিন? কঠিন? না না স্যার। যদি এরকম যদি y ইকুয়াল টু sin x থাকে,
পারবা না? জি স্যার। পারবা তো নাকি? y = cos x, y = tan x, y = 1 - sin x, যদি এরকম থাকে যে x মাইনাস পারবা তো নাকি? জি স্যার। বুঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। ক্লিয়ার ক্লিয়ার? তাহলে এর কিছু অ্যালগরিদমের কিছু ইন্ট্রোডাকশন আছে, এগুলো ইজিলি পারবা। তাহলে এই যে অ্যালগরিদমের কিছু রুলস এবং ক্যারেক্টার আছে, সেই এই যে ক্যারেক্টারিস্টিক্স আরেকটা নাম হলো প্রপার্টিজ, মনে থাকবে? ওকে স্যার, মনে থাকবে। কি থাকবে? ক্যারেক্টারিস্টিক্স আরেকটা নাম কি? প্রপার্টিজ। একটা হবে কি? ডিফাইনেটনেস। ক্লিয়ার? জি স্যার। আরেকটা কি হবে? ক্লিয়ার। ক্লিয়ার। আরেকটা হবে কি? ইফেক্টিভনেস। আরেকটা হলো কি হবে? ফাইনেটনেস। আরেকটা হবে কি? ইনপুট। আরেকটা কি দেওয়া যায়? আউটপুট। তাহলে এই যে অ্যালগরিদমের কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ কয়টা? ছয়টা। ছয়টা। এই ছয়টা। ছয়টা পর্যন্ত ভালো করে পড়বা। ক্লিয়ার মানে কি? যে তোমরা যে অ্যালগরিদমটা লিখবা স্টেপ বাই স্টেপ, এটা শুড বি কি হবে? ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার মানে কি? একদম ক্লিয়ারলি তোমাকে লিখতে হবে। জি স্যার, পরিষ্কার ভাবে। ক্লিয়ার? জি স্যার। ইনপুট হলে কি? ইনপুটটা কি? যে অ্যালগরিদম শুড বি হ্যাভ ওয়েল ডিফাইন্ড ইনপুট থাকবে। কি থাকবে? ওয়েল ওয়েল ডিফাইন্ড। ডিফাইন্ড আর ইনপুট। আউটপুট কি? ওয়েল ডিফাইন্ড। ডিফাইন্ড আউটপুট। আর ফাইনাইটনেস মানে কি? ফাইনাইট নাম্বার অফ স্টেপ থাকতে হবে। মানে সসীম স্টেপ থাকবে মানে। ডিফাইনাইট মানে কি? ইট গিভস মানে ডিজায়ার্ড সলিউশন। ইফেক্টিভনেস মানে কি? তোমরা যখন অ্যালগরিদমটা কি ডেভেলপ করবা, রাইট করবা, যে বেসিক যে অপারেশন গুলো আছে সেগুলো খুব ক্লিয়ারলি লিখতে হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে তোমাদের প্রপার্টিজ এবং ক্যারেক্টার যেগুলো আছে, এগুলো ভালো না? পারবা না? কয়টা? জি স্যার। এরপরে এই যে মানে অ্যাডভান্টেজ অফ ইউজিং অ্যালগরিদম, আমরা অ্যালগরিদম ব্যবহার করতে গেলে তার কিছু অ্যাডভান্টেজ থাকে না? জি স্যার। কারণ এই অ্যাডভান্টেজটা কি? প্রথম অ্যাডভান্টেজটা কি? যে ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য মোটিভ অফ দ্য প্রোগ্রাম। মানে প্রোগ্রাম যখন তুমি একটা করবা, তার আগেই তার প্রোগ্রামটা কিভাবে হবে, থিংকিং হবে। যেমন তুমি ধরো যে কফি তৈরি করবা, কফি তৈরি করো না? চা তৈরি করো না? জি স্যার। চা তৈরি করতে গেলে কি কি লাগে? প্রথমে কি স্টার্ট শুরু করতে হয় না? তারপরে তোমার চা তৈরি করতে গেলে কি কি? একটা কেতলি লাগবে, তার মধ্যে পানি দিবা, চিনি দিবা, চা দিবা, দেওয়ার পরে কি বয়েলিং করবে না? জি স্যার। তারপরে তো কি, যখন চাটা হয়ে যায় তারপরে তোমরা কি স্টপ করে দাও না? জি স্যার। এটাই বলছে যে ওই যে জিনিসটা তুমি তৈরি করবা সেটার
মোটিভটা কি হবে এই অ্যালগরিদমের আগেই তুমি সেটা বুঝতে পারবে। জি স্যার। তারপর এটা কি করবে, হেল্প করবে, কি করবে, হেল্প করবে সার্চিং বা আইডেন্টিফাইং দ্য ইরর। তোমার প্রোগ্রামটাতে ইরর আছে কিনা নাই সেটা আইডেন্টিফাই করার জন্য বা সার্চ করার জন্য এই অ্যালগরিদম তোমাকে কি করবে, সাহায্য করবে। এবং এই যে সাহায্য ইররটা, এই ইররটাকে কারেক্ট করার জন্য এই অ্যালগরিদম কি করবে, সাহায্য করবে। এই যে কমপ্লেক্স প্রোগ্রাম, যখন তুমি অনেক বড় ধরনের প্রোগ্রাম করতে যাও 100 পেজ 200 পেজ 300 পেজ, যেমন আমি যখন পিএইচডি করতে যাই বুঝছো, স্যার, আমার এক একটা প্রোগ্রাম তোমরা যখন ক্যাম্পাস খুলবে তোমাদের আমি দেখাবো, বিশাল বড় বড় প্রোগ্রাম। স্যার এই এত বড় বড় বলো। এই এত বড় বড় প্রোগ্রাম লিখতে ভুল হইতো না মানে এমনিতে? এই যে অ্যালগরিদম তোমার থিংকিং একটার পর স্টেপ বাই স্টেপ তোমাকে করতে হচ্ছে, যে এটার পরে কি লিখবো, এটার পরে কি লিখবো, এটার উপরে কি হবে, এই যে লিখতাম আর রান করতাম, আবার যদি ইরোড দিতাম ওই ইরোডটা ঠিক করতাম। ঠিক আছে, জি স্যার। জন্য ভালো প্রোগ্রামার বা কোডার বা ওয়েব ডিজাইন বা গ্রাফিক ডিজাইন বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে, ফ্রিল্যান্সিং এ কাজ করতে গেলে তোমার অবশ্যই কোড এবং ম্যাথমেটিক্স খুব ক্লিয়ারলি তোমাকে জানতে হবে। বুঝতে পারছি? জি স্যার। এরকম কমপ্লেক্স প্রবলেমটাকে ইজি ওয়েতে জানার ক্ষেত্রে অ্যালগরিদমটা খুবই সহযোগিতা করে। জি এটা কি স্যার। অ্যাডভান্টেজ ক্লিয়ার? অ্যাডভান্টেজ ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমাদের এখন মোটামুটি অ্যালগরিদম সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে গেছে। আমাদের এই যে এখন কিছু দুটো এক্সাম্পল আছে, একটা কি, একটা কি, হ্যাঁ। রাইটের অ্যালগরিদম টু এখন ক্যালকুলেট তোমাদের এখন তোমাদের ট্রায়াঙ্গেল সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকতে হবে। হ্যাঁ। হ্যাঁ, ট্রায়াঙ্গেল ভেরিয়েবল কয়টা থাকে? হচ্ছে বেস আর হাইট আর এরিয়া। তাহলে আমাদের ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করা মানে রিড করা। জি ডিক্লেয়ার করা স্যার। মানে কি? রিড করা। রিড করা। এখন ভেরিয়েবল কি আছে সেটা তুমি এখন চিন্তা করে নাও যে কি কি আছে ভেরিয়েবল। এখন এই যে ট্রায়াঙ্গেলে দুইটা আছে, একটা বেস এবং হাইট। হাইট। এখন তোমার হলো এই যে এখন এই তুমি কি বের করতে চাচ্ছ, এরিয়া। এরিয়া, তাই না? এখন তোমার এরিয়ার এই যে এরিয়ার ফর্মুলাটা তোমাকে জানতে হবে, তাই না? জি স্যার। এখন এই এরিয়ার ফর্মুলাটা আমি জানি, আমি লিখছি। এখন হ্যাঁ। এই ফর্মুলাটাকে এখন প্রিন্ট করবা। জি স্যার। প্রিন্ট করার পরে কি করবা, প্রোগ্রাম স্টপ করব। এই তো তোমার একদম কত খুব কঠিন। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে হোস্ট করে দেব? হ্যাঁ, স্যার হোস্ট করে দিছি।
তাহলে এরপরে দেখো এরপরে কি বলছে, রাইট এন অ্যালগরিদম টু ফাইন্ড, বানানটা ভুল আছে বুঝছো, জি স্যার। নাম্বার। তাহলে 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 কি করতে হবে, প্রথমে কি করতে হবে, স্টার্ট করতে হবে। তারপরে কি করতে হবে, দুইটা ভ্যারিয়েবল যেহেতু দুইটার মধ্যে দুইটা কি করতে হবে, এই দুইটা স্টেপ একটা, পড়াশোনা। জি স্যার। এটা 3 নম্বর হবে আর এটা 4 নম্বর হবে। তারপর কি করতে হবে, কন্ডিশন, কন্ডিশনটা যদি কি হয় ইয়েস হয় তাহলে প্রিন্ট করবে এ, হ্যাঁ। আর যদি নো তাহলে 2 নম্বরটা। তাহলে কি অ্যালগরিদম সম্বন্ধে কি কোনো প্রবলেম আছে, আরো প্রবলেম আছে অ্যালগরিদম, না স্যার। তাহলে এরপরে কোথায় আসলাম, ফ্লো চার্টে ক্লোজারটা কি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অ্যালগরিদম। অ্যালগরিদম। যে তোমরা যে অ্যালগরিদমটা লিখছো সেই অ্যালগরিদমের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হলো অ্যালগরিদম। যেমন তুমি এখানে স্টার্ট লিখছো না, স্টার্ট, স্যার একটা প্রশ্ন ছিল স্যার অ্যালগরিদম নিয়ে। বলো, স্যার অ্যালগরিদম কি স্যার আলাদা হতে পারে স্যার দুটো মানুষের একই প্রোগ্রামের ক্ষেত্রে? অ্যালগরিদম তুমি আলাদা করবা কেন, একই প্রোগ্রামের ক্ষেত্রে স্যার কিছু জিনিস চেঞ্জ করে আসলে অনেকটা আলাদা করা যায় কিনা অ্যালগরিদম, সেটা বললাম। না না, অ্যালগরিদমের স্টেপ আছে না, আলাদা করবা কেন, আলাদা করা যায় নাকি, স্যার আমি স্যার 9-10 স্যার একটা 9 ইন্টারমিডিয়েটে একটা একই প্রোগ্রামে দুইটা অ্যালগরিদম দেখছিলাম, এই জন্য জিজ্ঞেস করলাম। মানে অনেকে কিছু স্টেপ বাদ দিয়েও করে, তারপরে প্রোগ্রাম দেখা যায় রান করে। আসলে এগুলো তো তোমার অ্যালগরিদম মানে কি, থিংকিং, অ্যালগরিদম মানে কি একটা পরিকল্পনা স্যার। পরিকল্পনা। এখন তোমার পরিকল্পনার সাথে কি আমার পরিকল্পনা কি মিলে, তো সেই জন্যই তো জিজ্ঞেস করলাম। এখন তুমি ধরো যে তোমার অ্যালগরিদমটা তুই তোমার মতো করে তৈরি করবা, আমার অ্যালগরিদমটা কি আমার মতো করে তৈরি করব না, এখানে তো বলছে কি স্টেপ বাই স্টেপ, মানে একটা প্রসেস। এখন আমি ধরো যে তোমাকে বলি যে আমি এখন ধনী হতে চাই, তাহলে ধনী হতে গেলে আমি বলতেছি আমি সৎ উপায়ে ধনী হব, আবার কে বলে যে আমি রাতারাতি ধনী হব, তাহলে তার আমার অ্যালগরিদম কি আলাদা হইতে পারে, এখন তোমার অ্যালগরিদম কি আলাদা হইতে পারে না। এখন আমাকে ধনী হইতে গেলে স্টেপ বাই স্টেপ ব্যবসা করতে হবে, হয় ধরো যে আমার বাপের পুঁজি আছে 1 কোটি টাকা, আমি ওই সে 1 কোটি টাকার স্টক বিজনেস করতে পারি, অথবা অন্য কিছু তৈরি করতে পারি। এখন তুমি কি করতে পারো যে না আমি এরকম না, আমি নেতা হবো, এলাকার নেতা হয় ধরো যে এই হাবি জাবি টেন্ডারবাজি করবে, এ করবো ও করবো, তাহলে তোমার জি স্যার। থিংকিং আলাদা, আমার থিংকিং আলাদা, তোমার অ্যালগরিদম আলাদা হইতে পারে, হবে না, জি আমার স্যার। অ্যালগরিদম কি আলাদা হবে না। জি স্যার। এখন জি তুমি স্যার। ওই তোমার ধনী হওয়ার স্টেপ কি স্টেপ বাই স্টেপ করবা, আর আমার ধনী হওয়ার স্টেপ বাই স্টেপ করব, তাই না, জি স্যার। বুঝো নাই। এখন ধরো যে আমি টি তৈরি করব, এখন আমি টি তৈরি করব, আমরা কি করি সাধারণত, কি রান্না করে ঢুকি ঢুকি না, ঢুকে কি করি, একটা কেটলি নিই, কেটলির মধ্যে পানি ঢালি, ঢালার পরে কি করি, চিনি দিই, তারপরে আবার কি দেয়, চা দিই, দেওয়ার পরে কি গরম করি না, জি স্যার। গরম করে যখন ফুটার পরে মনে হচ্ছে যে চাটা হয়ে গেছে, তখন কি বন্ধ করে দিই না। জি স্যার। অনেকে কি করে, মেশিন আছে, হ্যাঁ, মেশিনে ঢুকাই দিলে তোমার হয়ে যাচ্ছে। বা অনেকেই প্রথমে চা দেয় তারপরে চিনি দেয়।
গ্লাসের মধ্যে চিনি 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 নিয়ে তারপর চা এটা দেন। বলতেছি না, আগে চা দাও, অনেক মেশিন আছে ওরা কি করে আগেই সবকিছু দিয়ে রাখে, সুইচটা টিপে দিয়ে হয়ে গেল। আমি এখানে তোমার রান্নাঘরে যাচ্ছি আর তুমি একটা সুইচ দিচ্ছ। আবার স্যার অনেকে দোকানে যায় স্যার। অনেকে দোকানে যায়, চা খায় আবার বিড়ি খায়, তাই না? তার অ্যালগরিদম কি আলাদা হবে না, যে আমার চার সাথে একটা বিড়ি না খাইলে তাহলে আমার অ্যালগরিদমটা মিলতেছে না, তাই না? কিছু কিছু মেয়ে আছে রান্না করার পরে তাকে কফি খেতেই হয়, চা না খাইলে তাদের ভালো লাগে না। ওদের ভাবি আছে না, আমাকে নিয়ে খুব বিরক্ত, সে চা খায় আমি খাই না অত। স্যার আপনি এক কি একজনের কফি খান? অ্যালগরিদম এক এক। আমারও তো এই চাটা এগুলোর প্রতি একটু টান কম আর কি, দিলে খাইলাম না দিলে নাই, মানে আমাকে যে নেশা না। খেতে হবে তার কোনো মানে ম্যান্ডেটরি না আর। আচ্ছা এরকম অসংখ্য, তোমরা ধরো যে অসংখ্য এক্সাম্পল দেওয়া যায় বাস্তব ক্ষেত্রে। বুঝাইতে পারছি তোমার তোমার থিংকিং বা তোমার অ্যালগরিদম বুঝাইতে পারছি? জি স্যার, জি তুমি স্যার, বুঝতে যেভাবে পারছি। চিন্তা করবা সেভাবে অ্যালগরিদম তৈরি হবে। কারো কোনো মানে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। হ্যাঁ, নেই স্যার। তাহলে এখন আসলাম আমরা কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কি, অ্যালগরিদম। এখানে জিনিসটা সেম জিনিস। তোমাদের ধরো যে এই যে তোমাদের ওভাল নিবা, স্টার্ট দাও না, স্টার্ট। জি স্যার। এই যে স্টার্টের জন্য তুমি এই চিহ্নটা নিবা, নেওয়ার পরে তোমার এই যে তোমার কোনো কিছু ইনপুট আউটপুট দিতে গেলে এটা নিবা, আর এই যে প্রসেস প্রসেস করতে গেলে এটা দিবা। ঠিক আছে? স্যার। দেন তোমার কি যদি কোনো কন্ডিশন নিতে চাও তাহলে এইরকম দিবা ডায়মন্ড, তারপরে এই এই চিহ্নটাই দিতে হয়, এই চিহ্নটা দিয়ে শেষ করতে হয়। এন্ডের ক্ষেত্রে হ্যাঁ, এই যে এইভাবে আর কি। আমার এখানে লিখতে প্রবলেম হচ্ছে তো, তাহলে তোমাদের চিন্তাতে দেখো তোমরা স্টার্ট, এটা হলো তোমার কি স্টার্ট, জি স্যার। এটা কি, স্টার্ট। আর এই যে স্টপ। স্টপ। স্টার্ট এবং স্টপ এই দুইটা সিম্বল কি হবে, একই হবে, মনে থাকবে? জি স্যার। মনে রাখো যে স্টার্ট এবং স্টপ সিম্বল দুইটা কি হবে, একই হবে। আর এই এইরকম এই চিহ্নটা দিবা, এইরকম এইরকম এই চিহ্নটা হবে ইনপুটের জন্য, ইনপুট এবং আউটপুটের জন্য, এটা মনে থাকবে? জি স্যার, অনেকটা রম্বস টাইপের এই রেক্ট্যাঙ্গেল। চিহ্নটা কার জি ক্ষেত্রে স্যার। দিবা? ইনপুট আউটপুটের ক্ষেত্রে। ইনপুট আউটপুটের ক্ষেত্রে। আর এটা হলো তোমার যে এরিয়া প্রসেস, প্রসেস আছে না, প্রসেসে। জি স্যার। ওই যে তুমি রেজাল্ট চাচ্ছ, রেজাল্ট সেটার জন্য এই চিহ্ন দিতে হবে। জি স্যার। মোটামুটি তোমার হলো এটাই, তোমার হলো কি ফ্লো চার্টের একটা স্ট্রাকচার, সিম্পল আর কি। তাহলে দেখো, তাহলে এটাকে আরো ভাবে লেখা যাবে কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা গ্রাফিক্যাল পিকচার রিপ্রেজেন্টেশন বলা যাবে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলা যাবে, অথবা সিস্টেমেটিক রিপ্রেজেন্টেশন বলা যাবে কার, অ্যালগরিদমের। এগুলো তোমার ইজিলি লেখা যায় আর কি, মানে ভ্যারাইটিস টাইপের লেখা যায় আর কি। জি স্যার। তোমরা আরো বানাবা। তাহলে এই যে অ্যালগরিদমটা কি করবে আমাদের, এক নম্বরটা কি লিখছি দেখো, কি লিখছি বলো? মেক আওয়ার লজিক মোর ক্লিয়ার। ক্লিয়ার, হ্যাঁ, তারপরে কি করবে? হেল্প ডিউরিং রাইটিং অফ প্রোগ্রাম, প্রোগ্রাম। তারপরে কি করবে?
make testing and debugging easy. তারপরে কি বলবে এটা? It is the best The way best way It's the best of way of representing sequence of step in the algorithm. NAN algorithm. Various symbols are used for representing different Operation. clear. Is it clear? Yes, sir. তাহলে এর ইন্ট্রোডাকশনটাও মোটামুটি ক্লিয়ার, ওইগুলো বুঝলে। তাহলে আমাদের দেখো এক্সাম্পলটা দেখো, এক্সাম্পল দেখো, ওই যে একই Yes, sir. কি করছি কি, Addition of 3 numbers. তাহলে আমাদের মোটামুটি তো অ্যালগরিদম ক্লিয়ার। এই যে স্টারটাকে এই চিহ্ন দিয়ে খুলবা, ঠিক আছে? আর এই যে Yes, sir. ইনপুট আর আউটপুটটা একই চিহ্ন। Yes, sir. আর এই যে প্রসেস বা এই যে রেজাল্ট আছে না, রেজাল্ট, সেটার জন্য এই চিহ্ন। আর এই স্টার্ট এবং স্টপ সেম চিহ্ন, এটাই ফলো চার্ট। এই যে তোমাদের মেইন মনে রাখবা যে এই স্টার্ট চিহ্নটা আর স্টপ চিহ্নটা একই হবে, ক্লিয়ার? Yes, sir. Clear. আর এই যে ইনপুট এবং আউটপুট একই হবে, আর প্রসেসের ক্ষেত্রে এটা হবে। তাহলে তোমাদের প্রোগ্রাম ইজিলি তোমরা ফ্লো চার্ট তৈরি করতে পারবে। বুঝা গেছে কি? Yes, sir. এখন আমাদের ফ্লো চার্ট কয় ধরনের হবে? 2 ধরনের স্যার। তাহলে একটা নাম কি? System flow chart or program flow chart. আর একটা হলো program process. Program flow chart. ওই যে সিস্টেম, ও বললো না অ্যালগরিদম 2 ধরনের হতে পারে। যে স্যার আমরা 2 ধরনের শিখছিলাম, একটা সৎ উপায়, একটা অসৎ উপায়। মনে করো যে সিস্টেম করে সে বড়লোক হতে চায়, আর একটা লজিকের সাহায্যে সে বড়লোক হতে চায়। আমরা এখানে সাধারণত আমরা এই যে প্রোগ্রাম মানে লজিকের সাহায্যে বড়লোক হব, অবৈধভাবে বড়লোক হইতে চাইবো না, সাদাবাজি করবো না, ঠিক আছে? Yes, sir. এই যে সিস্টেম ফ্লোচার্টটা কি বলছে? ইট ইজ দা ওয়ে অফ ডিসপ্লেসিং হাউ ডাটা ফ্লো ইন এ সিস্টেম। কিভাবে ডাটাটা ফলো করবে একটা সিস্টেমে, এবং আমরা কিভাবে ডিসিশনটা তৈরি করব একটা কন্ট্রোল ইভেন্টে, সেটাই হলো তোমার সিস্টেম ফ্লোচার্ট। ক্লিয়ার? Yes, sir. আর প্রোগ্রাম ফ্লোচার্ট মানে তোমাদের কি বলছিলাম যে সিস্টেম নিয়ে যাইতে হবে, ইনেবল টু পারফর্ম আমাদের কন্ট্রোল ইভেন্ট আছে স্যার। হ্যাঁ, ইনেবল টু ইট পারফর্ম দ্য স্পেসিফিক লজিক্যাল অ্যালগরিদম অপারেশন। Operations. It is the great tool to improve work efficiently. Clear? Yes, sir. স্যার কন্ট্রোল ইভেন্টটা কি স্যার? কন্ট্রোল ইভেন্টস, কোথায় কন্ট্রোল রে? কন্ট্রোল ইভেন্টস বলেন না, decisions are made to control events. System flow chart, sir. বলো। সিস্টেম ফ্লো চার্টের ডেফিনিশনে যে হচ্ছে শেষে কন্ট্রোল ইভেন্টস লেখা আছে, সেটা কি? ইভেন্ট মানে কি? যে পরিবেশটা তুমি নিবা সেটাকে কন্ট্রোল করতে বা একটা প্রোগ্রাম বা ডিসিশন বা একটা ডাটা ফলো করতে গেলে যে ওয়েটা, সেটাই হলো সিস্টেম। কন্ট্রোল স্টেটমেন্ট পড়ো নাই? কন্ট্রোল স্টেটমেন্ট পড়ো নাই? পড়ো নাই? পড়ো যে একটা কন্ট্রোল ইভেন্ট বা স্টেটমেন্ট, লজিক্যাল স্টেটমেন্টে আমরা ডাটাটা কিভাবে ডিসপ্লেসমেন্ট করব এবং কিভাবে ডিসিশন নিব,
যে প্রসেসের মাধ্যমে সেটাকে আমরা বলবো সিস্টেম ফ্লো। আর ঠিক আছে, আর একটা সিক্রেটের মাধ্যমে যখন একটা কম্পিউটারের মধ্যে লজিক্যাল বা অ্যালগরিদমের মাধ্যমে যে প্রোগ্রামগুলো করব সেটা হলো প্রোগ্রাম ফ্লো। হ্যাঁ, এটা আমাদের গ্রেট ডিভাইস টু ইমপ্রুভ আওয়ার ওয়ার্ক। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে রুলস গুলো তো আমরা অলরেডি পড়াই ফেলছি, এই রুলস গুলো এখানে লেখা আছে। এখন আমরা শিখব কি সিম্বল। এই যে সিম্বলটা, এই সিম্বলটার নাম কি? স্যার স্টার্ট এবং এন্ড এর ক্ষেত্রে সিম্বলটা ইউজ করছি। নাম হলো টার্মিনেটর। কি নাম? টার্মিনেটর। এটা কিসের কিসের ক্ষেত্রে কাজ করবে? স্টার্ট স্টার্ট আর এন্ড। কি জানেন গতকালকে বলছিল যে ও ফ্লোচার্ট সম্বন্ধে ভালো, খুব ভালো পারে। তুমি কি বুঝতেছো জিনিসগুলো? জি স্যার। তারপর ইনপুট আউটপুটের ক্ষেত্রে এই চিহ্নটা, যতগুলো ইনপুট আউটপুট ডাটা দিব তাহলে এই চিহ্ন দিয়ে করবা। প্রসেস বা অ্যাকশন, প্রসেস অথবা অ্যাকশন, এতে তুমি এটা এই চিহ্ন ইউজ করবা। এইগুলো তোমরা একদম খুঁটিনাটি তোমরা ভালো করে পড়বা। আমি এমনিতে লিখে দিছি, তাও আইডিয়া আমার ডিটেইলস তোমরা পড়বা। যত এই মানে সিম্বল সম্বন্ধে যত ধারণা থাকবে তুমি তত কিন্তু ভালো প্রোগ্রামার হতে পারবা। জি স্যার। আর এটা হলো তোমার ডিসিশন বক্স। কোশ্চেনের ক্ষেত্রে হাউ টু রাইট এ কোশ্চেন, ইউ শুড টেক দিস সিম্বল। ওকে? জি স্যার। এটার নাম কি? কানেক্টর। আর এই চিহ্নগুলো কানেক্টর। এগুলোকে ফ্লো লাইন না? জি স্যার। আর কি বলা যায়? এটা বলা যায় না এগুলো? জি স্যার। এটা হলো প্রিডিফাইন্ড প্রসেসর। ঠিক আছে? সবাইকে মিউট করো। তারপরে হলো পেজ কানেক্টর। যখন অসংখ্য পেজ গুলোকে আমরা কানেক্ট করব তখন এটা হলো পেজ কানেক্টর। আর এটা হলো অসংখ্য যখন লুপ সিম্বল নিব তখন এটা হলো তোমার ডকুমেন্ট, কোন ধরনের ডকুমেন্ট শো করার জন্য, রিড বা প্রিন্ট করার জন্য এটা নিব। স্মৃতি একটু মিউট করলে ভালো হয়, অনেক সাউন্ড আসতেছে। লিখছি Right hand down and search to find the area of the table. স্মৃতি একটু মিউট করলে ভালো হয়, অনেক সাউন্ড আসতেছে। এইটা শিখছি না? আর ফ্লোচার্টটা কি এই সেম কাহিনী, এই যে স্টার্ট এবং স্টপ। আর এটা হলো ইনপুট এবং আউটপুট। আর এই যে প্রসেস মানে তোমার যে জায়গায় তুমি এই যে তোমার ফর্মুলা গুলো কাজ করাও, সূত্রগুলো কাজ করাও, সেটা হলো তোমার প্রসেস। এই মোটামুটি ক্লিয়ার? জি স্যার। তারপরে এই যে তোমার এটা কি কিসের ক্ষেত্রে গেল, এই একই মনে হচ্ছে এখানে মানে ভুল হয়েছে রে, ওই যে তোমার গ্রেটেস্ট নাম্বার, বুঝো না এটা ভুল হয়েছে। দেখো এখানে কিভাবে লিখছি, দেখো যে প্রথমে কি করলাম, স্টার্ট দিলাম, তারপর রিড করালাম দুইটা নাম্বার। এখন এখানে কন্ডিশন অ্যাপ্লাই হয়েছে না, যে নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2, যদি মিথ্যা হয় তাহলে প্রিন্ট করবে নাম্বার 2, আর যদি সত্য হয় তাহলে কি প্রিন্ট করবে? নাম্বার 1। নাম্বার 1। এখন যখন দুইটার কাজ শেষ হয়ে যাবে তখন এই দুইটাকে জয়েন করার জন্য একটা কানেক্টর লাগবে না? জি স্যার। তারপরে কি করতে হয়, স্টপ করতে হয় না?
জি স্যার। এই যে এই দুটাকে আমরা কানেক্ট করছি, তারপর স্টপ করতেছি। তাহলে মোটামুটি তোমাদের এই অধ্যায় শেষ। এখন এই যে এইগুলো হোমওয়ার্ক, এগুলো তোমরা করবা বাসায়। কয়টা হোমওয়ার্ক দিছি? 13টা। এই 13টা। এই জানি ভালো ফ্লোচার্ট পারে কি নাম? স্যার ইমন, এমকে ইমন। এই ইমন, তুমি এই 13টা হোমওয়ার্ক করে 30 তারিখে লেকচার দিবা এই 13টার উপরে। ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে তুমি এইটা হোমওয়ার্কটা ফিনিশ করে আমাকে আগে পাঠাবা ওয়ার্ডে। ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ। কিসে পাঠাবা? স্যার মেইলে স্যার। আগে কিসে লিখবা? ও স্যার, এমএস ওয়ার্ড। হ্যাঁ, মেইলে পাঠাবা, আমি চেক করব। চেক করবার যদি দেখি যে সব ঠিক আছে, দেন তুমি এটার উপরে প্রেজেন্ট দিবা। স্যার পাওয়ার পয়েন্টে লিখে দিলে কি স্যার সমস্যা হবে না? তুমি আগে ওয়ার্ডে লিখবা, ওয়ার্ড থেকে ওয়ার্ডে ডকুমেন্টে থাকার পরে তুমি পাওয়ার পয়েন্টে নিয়ে যাবা না কোথায় নিয়ে যাবা, ইটস ডিপেন্ড অনলি ইউ। ইউ শুড রাইট ফার্স্ট এমএস ওয়ার্ড। ঠিক আছে স্যার। ওকে? জি স্যার। তাহলে কি মোটামুটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্বন্ধে কারো কোনো কোশ্চেন নাই আছে? না স্যার। তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ, আর বেশি করাচ্ছি না। ওকে? জি স্যার। তাহলে আমি কি নেক্সট ক্লাসে যাব? স্যার আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সটে চলে গেলাম। ও আমার আবার ক্লাস আছে গতকালকে 10টায়। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার।